ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মাধ্যমে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। পরবর্তী সময়ে একাধিক পুরুষ নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। তিনি ১৯৮৯-১৯৯০ সালে দায়িত্বে ছিলেন। ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে শুরু হয় নারীর নেতৃত্বের দীর্ঘ অধ্যায়। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ও শেখ হাসিনা পালাক্রমে রাষ্ট্র পরিচালনা করেন। প্রায় ৩ দশকের বেশি সময়কে অনেকেই অভিহিত করেন দুই নেত্রীর যুগ হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীদের সংক্ষিপ্ত তালিকা: তাজউদ্দিন আহমদ ১৯৭১ থেকে ১৯৭২, শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫, মোহাম্মদ মনসুর আলী ১৯৭৫, শাহ আজিজুর রহমান ১৯৭৯ থেকে ১৯৮২, আতাউর রহমান খান ১৯৮৪ থেকে ১৯৮৫, মিজানুর রহমান চৌধুরী ১৯৮৬ থেকে ১৯৮৮, মওদুদ আহমদ ১৯৮৮ থেকে ১৯৮৯, কাজী জাফর আহমেদ ১৯৮৯ থেকে ১৯৯০, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬, শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১, ২০০৯ থেকে ২০২৪। বাংলাদেশের রাজনীতির বিশেষ প্রেক্ষাপটে দুইটি রাজনৈতিক দলের নেতৃত্বের হাল ধরতে হয়েছিল পরিবারের নারী সদস্যদের। যদিও এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর নেতৃত্বে নেই কোনো নারী, তবে দুই নেত্রীর যুগ ছিল দীর্ঘতম ও প্রভাবশালী অধ্যায়। ১৯৯১ থেকে এখন পর্যন্ত নারী প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা এবং এ যাবৎ পুরুষ নারী নেতৃত্বের পালাবদল কি দেশ জুড়ে নেতৃত্বের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতৃত্ব কেবল লিঙ্গভিত্তিক দৃষ্টিতে দেখলে সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা ধরা পড়ে না। ১৯৯১ পরবর্তী সময়ে নারী নেতৃত্বের উত্থান ছিল বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের ফল। দলীয় ঐতিহ্য, পারিবারিক উত্তরাধিকার এবং গণ আন্দোলনের ধারাবাহিকতা এর পেছনে কাজ করেছে। বর্তমান পরিবর্তনও একইভাবে রাজনৈতিক ধারাবাহিকতার অংশ। তারেক রহমানের উত্থানকে অনেকে দেখছেন বিএনপির সাংগঠনিক পুনর্গঠন এবং প্রজন্মান্তরের নেতৃত্ব পরিবর্তনের প্রতীক হিসেবে। পুরুষ নেতৃত্বে প্রত্যাবর্তন রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনবে কিনা তা এখনও অনিশ্চিত। কারণ নেতৃত্বের লিঙ্গ পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর কাঠামো, নীতি ও সংস্কৃতি অপরিবর্তিত থাকলে বাস্তব পরিবর্তন সীমিত হতে পারে। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী আসা নিঃসন্দেহে ঐতিহাসিক। তবে এটি কেবল প্রতীকী পরিবর্তন নাকি রাজনৈতিক সংস্কৃতির গভীর রূপান্তর তা নির্ভর করবে নতুন সরকারের নীতি, গণতান্ত্রিক চর্চা ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের উপর। বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান এবং আরেক যুগের সূচনার প্রান্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই: এই পরিবর্তন কি কেবল ব্যক্তি ও লিঙ্গের নাকি শাসন দর্শনেরও? মায়ের মতোই প্রথমবার নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নেন খালেদা জিয়া। ওই নির্বাচনে বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ আসনে লড়ে সবকটিতে বিপুল ভোটে জয়ী হন তিনি। ফেনী ১ আসনটি প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এবং বাকি ৪টি আসন থেকে পদত্যাগ করেন খালেদা জিয়া। শপথ নেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। এদিকে ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে মাত্র ৭ সপ্তাহের ব্যবধানে নির্বাচনের জয়। এই নাটকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রশ্ন এখন, তিনি কি হবেন ক্ষমতা কেন্দ্রিক স্ট্রংম্যান নাকি ঐক্যমত্য ভিত্তিক কনসেনসাস লিডার? পত্রিকা ও ভাষণে দেয়া বক্তব্যে দেখা যায় তারেক রহমান তিনটি দিকে অগ্রাধিকার দিচ্ছেন: আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, নাগরিক ঐক্য প্রতিষ্ঠা।
বাংলাদেশের 4 কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে। এই প্রেক্ষাপটে বিএনপির তারেক রহমান দিচ্ছেন ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সরাসরি নগদ সহায়তার প্রতিশ্রুতি। সামাজিক সুরক্ষা জোরদার করতে এই পদক্ষেপ ইতিমধ্যে আলোচনায় এলেও বিশ্লেষকরা বলছেন এই খাতে তহবিলের উৎস স্পষ্ট নয়। তারেক রহমানের নীতিতে আরও রয়েছে ব্যাংকিং খাত উদারীকরণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করা, ডিজিটাল অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের অন্তর্ভুক্তি, 10 লাখ প্রবাসী কর্মীর দক্ষতা উন্নয়ন। এসব পরিকল্পনা কাঠামোগত সংস্কারের ইঙ্গিত দেয়। অর্থাৎ তারেক রহমানের অর্থনৈতিক রূপরেখা একদিকে যেমন কল্যাণমূলক, অন্যদিকে বাজারমুখীও, যা এক ধরনের হাইব্রিড মডেলের ধারণা দিচ্ছে। তারেক রহমান স্পষ্ট করেছেন, প্রতিবেশী সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষা করে সম্পর্ক উন্নয়ন করা হবে। এতে বলা যায়, সংঘাতের সুর এড়িয়েও পররাষ্ট্রনীতিতে স্ট্রংম্যান হিসেবে নিজের ইমেজ গড়তে চান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের পর তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি ঘোষণা সবার আগ্রহ জাগিয়ে তুলেছে। তবে বিশ্লেষকরা এও বলছেন, তার নেতৃত্ব এখন প্রতিশ্রুতির পর্যায়ে। পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়নি। মায়ের মৃত্যুর পর জনগণকে পরিবার হিসেবে উল্লেখ করা ছিল তারেক রহমানের আবেগঘন রাজনৈতিক ভাষা। এই ভাষা একদিকে মানবিক, অন্যদিকে রাজনৈতিকভাবে সংহতির প্রতীক। এরপর ভোটে 2/3 বিজয়ের পরও দলীয় কর্মীদের সংযত থাকার আহ্বান তার রাজনৈতিক বার্তায় গুরুত্বপূর্ণ। এটি বিজয়োচ্ছ্বাসের বদলে একটি স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে কয়েকটি প্রশ্ন সামনে রাখা যায় তারেক রহমানের নেতৃত্ব পর্যবেক্ষণে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে কি? দলীয় কাঠামোয় গণতান্ত্রিক চর্চা বাড়বে, নাকি পরিবার কেন্দ্রিক নেতৃত্ব আরও শক্তিশালী হবে? আইনের শাসন প্রতিশ্রুতি বাস্তবে কতটা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তুলবে? এসব প্রশ্ন সামনে রেখে তারেক রহমান স্ট্রংম্যান নাকি কনসেনসাস লিডার হওয়ার পথে এগোবেন, সময় দেবে তার উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।